সেই শর্টফলে তো হবেও, তাই নরেন্দ্র মোদী কখনো জিতবেন না, কোনো সন্দেহ নেই। এই যে উনি 1লা জুন যাচ্ছেন না, তার কারণ একটাই, নরেন্দ্র মোদীকে এই বার্তাটা দিতে চেয়েছেন যে দেখো আমি INDA-তে আছি ঠিকই, কিন্তু আবার আমি নেই, অর্থাৎ জাপল স্বার্থের থিওরি আছি এবং নাই। তিনি এই দুয়ের মাঝামাঝি অলওয়েজ অবস্থান করেন বলেই দেশের মানুষ তাকে বিশ্বাস করতে পারে। নমস্কার দর্শকরা, এখন আমরা এসে পৌঁছেছি প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের উত্তর কলকাতার প্রার্থী এবারে লোকসভার। তিনি বহু বছর ধরে কিন্তু কংগ্রেসে রয়েছেন এবং এর আগে তিনি রাজ্যসভারও সাংসদ ছিলেন। প্রদীপ দাকে জেনে নেব তিনি এবারে ঠিক কি ভাবছেন। প্রদীপ দা, এত বয়সে আবার করে আপনি রাজনীতির লড়াইতে নামলেন? হ্যাঁ, কারণ আমাকে উত্তর কলকাতায় আমার বহু ছাত্রছাত্রী আছে, তারা আমাকে বলেছিল দাঁড়াতে। তারপরে AICC থেকে বলা হয়, সেই জন্য আমি দেখলাম যে ঠিক আছে, বয়স তো কি হয়েছে, আমি তো কর্মক্ষম, আমার ক্ষমতা আছে লড়াই করা। তো ক্ষমতা যখন আছে তখন আমি লড়াই করব না কেন? বাংলায় যে ভয়ঙ্কর দুর্নীতি চলছে, যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করার জন্য আমাকে যে লড়াইটা দেওয়ার প্রয়োজন, সেই লড়াই থেকে আমি বিন্দুমাত্র পিছিয়ে যেতে চাই না। আমি মনে করি আমি রাজনীতি করছি দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং সেই লড়াই থেকে আমার নিবৃত্ত হওয়ার কোনো কারণ। দেখা যাচ্ছে যে রাজনীতিকদের কিন্তু একেবারেই চরিত্র বলে কিছু নেই, দুর্নীতিতে ভরে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার যে ভাবমূর্তি, সেটা আমরা সবাই জানি ভীষণভাবে পরিচ্ছন্ন। এটাও কি অন্যতম কারণ যে আপনি সামনে রাখতে চাইছেন যে এই বয়স পর্যন্ত এসেও কিন্তু পরিচ্ছন্ন ভাবমূর্তি রাখা সম্ভব? না, এই বয়স পর্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি নিশ্চয়ই রাখা যাবে না কেন? নিজের মনটা যদি স্বচ্ছ হয়, নিজে যদি লোভী গ্রিডি না হয়, আমি যতটুকু পেয়েছি সেটা পেয়েই যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে পরে আমায় দুর্নীতিগ্রস্ত হতে হবে কেন? আমি তো প্রচুর সুযোগ পেয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম যে আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমি নিজে যদি স্বচ্ছ না থাকি, তাহলে আমি লড়াই করব কেমন করে? সেই জন্য আমি আমার কাছে লোভ, প্রলোভন যাই আসুক না কেন, আমি দুপায়ে সেগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে আমি আমার মতো এগিয়ে গেছি। আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হয় না। রাত্রেবেলা খাওয়ার পরে আমাকে স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হয় না, আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। এটাই আমার কাছে জনতার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। বাঙালি এরকম একটা ইন্টেলেকচুয়াল জাতি হিসেবে পরিচিত, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপি সদর্পে একদম ঘোষণা করছে আমরা যদি কখনো এ রাজ্যে আসতে পারি শাসন ক্ষমতায় তাহলে 3,000 টাকা করে দেবো। তাহলে এটা কি আমরা কি ভিক্ষা প্রার্থী হয়ে গেলাম? অনেকটা তাই তৈরি করেছে, এবং বাংলা এক সময় সজ্জন ব্যক্তিদের কেন্দ্রভূমি ছিল, আজকে বাংলা দুর্নীতিগ্রস্ত মানুষের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। সুতরাং দুর্নীতিগ্রস্ত যে মানুষেরা দেশ শাসন করছে, রাজ্য শাসন করছে, তাদের মধ্যে এই মানসিকতা তো তৈরি হবেই। তারা মানুষকে কিছু একটা পাইয়ে দিয়ে নিজের হাতে কবজা করতে চান, মনে করেন যে মানুষগুলো আমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে এবং 2-4 পয়সা দিয়ে তাদের ভোটটা কিনে নেব। কিন্তু বেকার যুবকদের ভবিষ্যৎ কি হবে, এটা একেবারেও ভাবেন না। ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ যাদের বয়স 20, 25, 30, 40, তারা কোথায় গিয়ে কাজ করবে? তারা তো 100, 150, 200 বা 500, 1000, 1500 টাকা দিয়ে তাদের সংসারে পেট ভরবে না, আর তাদের অর্থনৈতিক মানেরও কোনো উন্নয়ন হবে না। ভিক্ষা দিয়ে কখনো কোনো মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করা যায় না, চাকরি দিয়ে তাদের স্বাবলম্বী করা যায়। আমাদের দায়িত্ব লোককে চাকরি দেওয়া, ভিক্ষে দেওয়া নয়। সন্দেশখালীতে আমরা দেখলাম মহিলাদের উপর যে নির্যাতনের ঘটনা সামনে এলো, তাছাড়াও ওখানে যেভাবে মানুষের থেকে জায়গা জমি সব ছিনিয়ে নিয়ে শুধুমাত্র জল ঢুকিয়ে দিয়ে ভেরি করে যাতে খুব কম সময়ের মধ্যে মাছ চাষ করে বেশি উপার্জন করা যায়, এরকম একটা ব্যবস্থা চালু হয়েছিল। এটা কি বলবেন? মহিলাদের তো বাংলা একটা বিরাট সম্মানের জায়গা। বাংলা মহিলাদের যে বিরাট সম্মানের জায়গা, সেই জায়গাটা আজকে ভুলুণ্ঠিত হয়ে গেছে। শুধুমাত্র সন্দেশখালী নয়, বাংলার বিভিন্ন গ্রামে এমন ছোটোখাটো সন্দেশখালী বহু সময় বহু জায়গায় ঘটেছে,
কারণ তৃণমূলের দুষ্কৃতিকারীদের হাতে, বিশেষ করে পঞ্চায়েতের হাতে প্রচুর টাকা আসার ফলে সেই টাকা লুটপাট হয়েছে এবং সেই লুটপাটের টাকা দিয়ে বাড়ি ঘরদোর বানিয়েছে। আর বাড়ি ঘরদোর বানানোর পর মনের ভেতরে লালসারও জন্ম হয়েছে। সেই লালসার ক্ষুধা নিবৃত্ত করতে মেয়েদের ওপরেও তারা ঝাঁপিয়ে পড়তে কুণ্ঠাবোধ করেনি। জায়গায় জমি দখল করেছে, ভেরি তৈরি করেছে, অন্যায় অত্যাচার ক্রমান্বয়ে করেছে। পুলিশ সেগুলো জানার পরও কোনো প্রতিবাদ করেনি, কাউকে গ্রেপ্তার করেনি। এরকম একটা অদ্ভুত রকমের মাৎসের না অরাজকতা বাংলায় এর আগে কখনো ছিল না। সত্যি বাংলায় একদিন মা বোনদের যথেষ্ট সম্মান ছিল, যা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্বীকার করত। আজকে ভারতবর্ষের মানুষ বাংলার এই কদর্য রূপ দেখে আমাদের খুব দুঃখ দিচ্ছে, আমাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি তো কোনো সময় কোনো জোটেই তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেননি। তো আপনারা একজন পুরাতন রাজনীতিবিদ হিসেবে, তাছাড়া আপনি এ রাজ্যের ছিলেন, সভাপতিও ছিলেন কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের, সেখানে কি মনে করেন, ওনাকে কি আবার বিশ্বাস করাটা ঠিক হলো? দেখুন, সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু অতীতে যা দেখেছি তাতে দুটো মুখে তৃণমূল কংগ্রেস চলে। পার্লামেন্টে বহুবার দেখেছি তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে ভোট দেবেন বিরুদ্ধে, কিন্তু ভোটের সময় ওয়াকআউট করে চলে গেছে। সুতরাং তারা এই যে তাদের যে চিন্তাধারা, সেটা যে ক্রমাগত পরিবর্তিত হয়, এটা আমরা সকলেই জেনে গেছি। সুতরাং শর্টফল যদি নরেন্দ্র মোদীর হয়ে যায়, সেই শর্টফলে তো হবেও তাই, নরেন্দ্র মোদী কখনো জিতবেন না, কোনো সন্দেহ নেই। এই যে উনি 1 জুন যাচ্ছেন না, তার কারণ একটাই, নরেন্দ্র মোদীকে এই বার্তাটা দিতে চেয়েছেন যে দেখো আমি INDA-তে আছি ঠিকই, কিন্তু আবার আমি নেই। অর্থাৎ জাপল স্বার্থের থিওরি আছি এবং নাই, তিনি এই দুয়ের মাঝামাঝি অলওয়েজ অবস্থান করেন বলেই দেশের মানুষ তাকে বিশ্বাস করতে পারে। কংগ্রেস নেতা ও উত্তর কলকাতার কংগ্রেস লোকসভার প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। বর্ষিয়ান এই ব্যক্তি পরিষ্কার জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কখনো কোনো নিশ্চয়তায় যাওয়া সম্ভব নয়, সবসময় একটা দোলাচল থাকে। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর।